নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে। এনআইটিতে ছাত্রদের বিক্ষোভ, খবর পেয়ে ছুটে গেলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। কর্তৃপক্ষের সাথে বৈঠকের পর আশ্বাস দিলেন তিনি। বুধবার রাতের পর আবারও বৃহস্পতিবার সকালে ছাত্রদের তীব্র আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল এনআইটি চত্বর। খবর পেয়ে দুপুরে কলেজে ছুটে যান মন্ত্রী সুশান্ত চৌধুরী। কথা বলেন কলেজ কর্তৃপক্ষ এবং ছাত্রছাত্রীদের সাথে। বিক্ষোভকারী ছাত্ররা অভিযোগ তুলেছে এনআইটি হাসপাতালের বিরুদ্ধে। মৃত ছাত্রের নাম অভিজিৎ পান্ডা। সে IIIটির ছাত্র ছিল, কিন্তু তার অস্বাভাবিক মৃত্যুর কারণ নিয়ে এনআইটি হাসপাতালের চিকিৎসা পরিষেবার বিরুদ্ধে আঙুল উঠেছে। ঘটনার খবর এনআইটি হোস্টেল চত্বরে পৌঁছতে বিক্ষোভ দেখাতে নেমে পড়ে। তাদের অভিযোগ সঠিকভাবে চিকিৎসা না দেওয়ার কারণেই মৃত্যু হয়েছে অভিজিতের। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে হোস্টেল কর্তৃপক্ষ। প্রায় ঘন্টা খানেক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারায় খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অভিজিতের মৃত্যুর কারণ নিয়ে এখনো ধোঁয়াশা সৃষ্টি হয়ে আছে। পরে আবার বৃহস্পতিবার সকালবেলা পুনরায় বিক্ষোভে বসে এনএসইউআই সহ হোস্টেলের ছাত্ররা। পরবর্তী সময়ে তারা জানায়, সম্প্রতি এনআইটির মধ্যে এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তার নাম অভিজিৎ পান্ডা। সাথে সাথে তার বন্ধুরা নিয়ে যায় এনআইটি হাসপাতালে, কিন্তু পরবর্তী সময় এনআইটি কর্তৃপক্ষ সঠিকভাবে তার চিকিৎসা করেনি। তারপর সে রাজ্যের বাইরে নিজের বাড়িতে চলে যায়। সেখানে যাওয়ার পর তার হার্টের সমস্যায় থাকার মৃত্যু হয়েছে তার। এই খবরটি হোস্টেলের মধ্যে এসে পৌঁছতে ছাত্ররা বিক্ষোভে নামে। তাদের বক্তব্য, এনআইটি হাসপাতালের চিকিৎসা পরিষেবার দুর্বলতার কারণে এই ঘটনা সংঘটিত হয়েছে। আন্দোলনে বসার পর কর্তৃপক্ষ আশ্বস্ত করেছেন তারা একটি কমিটি গঠন করে বিষয়টি তদন্ত করবে, না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান এনএসইউআই এর নেতারা। ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে অভিজিৎ পান্ডে বলে একজন স্টুডেন্ট, সেখানে সে অসুস্থ হয়েছিল এনআইটি কলেজে। তো তাদের কলেজে হসপিটাল আছে, তাকে সেখানে তার বন্ধুরা নিয়ে গেছিলো। সেখানে নিয়ে যাওয়ার পর হসপিটালের নেগলিজেন্সের কারণে তার শরীরের অবস্থা আরও ডিটোরেট করে, এবং যার কারণে সে তার বাড়িতে চলে যায় বহিরাজ্যে। সেখানে গিয়ে সে হার্ট পাঞ্চারে তার ডেথ হয়। এরপর কলেজের তারা এর ডায়াগনোসিস সম্পূর্ণভাবে অস্বীকার করলো, এবং তারা যারা স্টুডেন্ট আছে, যারা তার রুমমেট, তার বন্ধু, তার ব্যাচমেট, তাদের উপর প্রেসার ক্রিয়েট করলো তারা যেন স্টেটমেন্ট না দেয় কোনো কাউকে। এ নিয়ে তাদের কলেজে গতকাল রাত্রে আমরা দেখতে পেলাম একটি প্রচণ্ড হিংস্র একটা রূপ ধারণ করেছিল তাদের আন্দোলনটা। এরপর আজ সকালবেলা আমি আমার একটা এনএসএর প্রতিনিধি দল নিয়ে আমরা সেখানে ক্যাম্পাসে গেলাম, তাদের সঙ্গে কথা বললাম, এবং আমরা তাদের সঙ্গে ধর্নায় বসলাম যাতে ডক্টর যারা ছিল প্রেজেন্ট তারা যেন স্টুডেন্টের কাছে অ্যান্সারেবল হয়, এবং সেকেন্ড অফ অল যাতে একটা এনকোয়ারি কমিশন বসানো হয়। এদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি এনআইটিতে গিয়ে ছাত্রছাত্রী এবং এনআইটির অধিকর্তা শরৎ কুমার পান্ডার সাথে কথা বলেন। তারপর তিনি জানতে পারেন হায়দ্রাবাদের ছাত্র অভিজিৎ এনআইটিতে পাঠরত ছিল। সে আগে থেকে অসুস্থ ছিল। সে কলেজে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে, পরে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সে বাড়ি ফেরার পর মৃত্যু হয়েছে। কিন্তু কি কারণে সে মারা গেছে সে বিষয়টা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। তবে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, কোনো ধরনের বিক্ষোভ আন্দোলন করে যাতে কলেজের মর্যাদা নষ্ট না করে। जिम्मेदारी है हम लोगों का कि आके यहाँ पे बात करें, उनसे क्या हुआ है। हमने सूचना लेने की कोशिश भी की, और यहाँ पे आके पता चला कि जो लड़का है वो पहले से बीमार था, ही वॉज अंडर ट्रीटमेंट। यहाँ पे आने के बाद उसको जो कठिनाई हुई, प्रॉब्लम हुआ उसका फिजिकली, और ही वॉज एडमिटेड इन जीबी हॉस्पिटल एंड ऑल्सो आउटडोर पेशेंट, और इनके सहयोग से इनको जीबी में भी भेजा गया। लेकिन बाद में जब हैदराबाद उसको जाना पड़ा, जाने के बाद उसका निधन हो गया। बहुत ही दुखद बात है ये, लेकिन इसके लिए डेथ हुआ कारण क्या है, कमेटी की तरफ से, अथॉरिटी की तरफ से कमेटी भी बनाया गया उसको इन्वेस्टिगेशन के लिए। और सुबह से हम लोग जो देख रहे थे कि जो स्टूडेंट्स थे यहाँ पे एनआईटी के, ये लोग इकट्ठा हुए, यहाँ पे जमा हुए, विक्षोभ कर रहे थे। तो आके पता चला यहाँ पे कि दे हैव सबमिटेड ए चार्टर ऑफ डिमांड बिफोर द अथॉरिटी फॉर इमीडिएट एक्शन, और उन्होंने भी ये माना, दे हैव ऑल्सो एग्रीड अपॉन, ये करना चाहिए। तो बाद में ये पता चलेगा कारण क्या है क्या नहीं है। इन्वेस्टिगेशन को अथॉरिटी ने एक कमेटी भी गठित किया होगा, और इन्वेस्टिगेशन होने के बाद ये पता चलेगा। लेकिन जो हुआ, जो निधन हुआ, ये एक्सपेक्टेड नहीं हुआ, क्या कारण से हुआ, किस कारण से हुआ, ये बात में पता चलेगा। लेकिन इट इज रिपोर्टेड अंडर ट्रीटमेंट, पहले से
they are all ready to extend all cooperation or positive help to the deceased, family of the deceased. और आने वाले दिनों में इसका जो मान सम्मान है वो यहाँ पे बरकरार रहे, वही हमारे लिए हमें मानना है। और सरकार की तरफ से और हमारी तरफ से अगर कोई जरूरत हो, डेफिनेटली विल एक्सटेंड और रेंडर ऑल पॉसिबल फॉर द अपलिफ्टमेंट ऑफ दिस हाईली प्रेस्टिजियस इंस्टीट्यूट। তবে এনআইটি হাসপাতালে চিকিৎসা পরিষেবার অনেকটা ঘাটতি রয়েছে, সেটা অস্বীকার করার সুযোগ নেই। দীর্ঘদিন ধরে সঠিকভাবে পরিষেবা মিলছে না ছাত্রছাত্রীদের। শান্তন টিভি। গোপন সংবাদের ওপর ভিত্তি করে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ দুজনকে গ্রেপ্তার করল কদমতলা থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ৫,৫০২টি ইয়াবা ট্যাবলেট, যার বাজার মূল্য আনুমানিক ২৭.৫ লক্ষ টাকা হবে। ধৃতরা হলো গোপাল নাথ ও আরতি দাস। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার কদমতলা থানার ওসি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন এক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে বাইকে করে ব্রজেন্দ্রনগর পিয়ারি ছড়া সড়ক দিয়ে যাচ্ছে। সেই সংবাদের উপর ভিত্তি করে কদমতলা থানার পুলিশ ব্রজেন্দ্রনগর ট্রাই জাংশন সংলগ্ন এলাকায় ওঁত পেতে বসে। যথারীতি পুলিশ TR05C8296 নম্বরের বাইক সহ গোপাল নাথ নামে এক ব্যক্তিকে আটক করে। গোপাল নাথের সাথে থাকা বাইকে তল্লাশি চালানোর পর উদ্ধার হয় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট। তারপর তাকে জিজ্ঞাসাবাদ চালালে সে জানায়, ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আরতি দাসের কাছ থেকে সে এই ইয়াবা ট্যাবলেট নিয়ে আসছে। যথারীতি পুলিশ আরতি দাসকেও আটক করে। এই ঘটনার খবর পেয়ে কদমতলা থানায় ছুটে যান জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। তিনি জানান, ধৃতদের কাছ থেকে ৫,৫০২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক ২৭.৫ লক্ষ টাকা। ধৃতদের বিরুদ্ধে কদমতলা থানায় এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। কোয়ান্টিটি হলো ৫,৫০২টা ইয়াবা ট্যাবলেট। দুইজন মানুষকে অ্যারেস্ট করা হয়েছে। একজন হলো গোপাল নাথ, যার কাছে মালগুলি পাওয়া গিয়েছিল বাইকের থেকে সিজ করা হয়েছে। গোপাল নাথে তার স্টেটমেন্টে বলেছে যে মালগুলি এনেছে শ্রীমতী আরতি দাসের কাছ থেকে। আরতি দাসকেও অ্যারেস্ট করা হয়েছে। ওদের বাড়ি কোথায়? সবাই বাড়ি ব্রজেন্দ্রনগর। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে বৈদ্যুতিক পাখায় অগ্নিকাণ্ড ঘটনা ধর্মনগরে। আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রাহকদের মধ্যে। পরে দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা যায়, এদিন ব্যাংকের বৈদ্যুতিক পাখায় আগুন দেখতে পেয়ে খবর দেওয়া হয় দমকল কর্মীদের। ঘটনাস্থলে ছুটে আসে দমকল কর্মীরা। তারা সতর্কতামূলকভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই আগুনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু দমকল কর্মীরা যদি ঘটনাস্থলে আসতে দেরি করত, তাহলে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকত। কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে ব্যাংকের পরিষেবার কিছুটা বিঘ্নিত হয়। এই ঘটনা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ব্যাংক কর্মী ও গ্রাহকদের মধ্যে। ঘটনাটা হইল, ফ্যানের কয়েলের মধ্যে আগুন লাগছিল। অল্প অল্প আগুন দেখা গেছে আর ধোঁয়া দেখা গেছে। এটা কোন ব্যাংক? এটা হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। রাতের বেলা ঘরের দরজা ভেঙে ডাকাতের হানা। গৃহবধূর গলায় শরীর ধরে সর্বস্ব লুট করল ডাকাতের দল। আক্রান্ত গৃহবধূ। ঘটনা চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ড এলাকায়। চুরাইবাড়ি থানা এলাকায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা সংঘটিত হলো। মহিলার গলায় ছুরি ধরে স্বর্ণালংকার, নগদ অর্থ লুটপাট করে নিয়ে যায় ডাকাতের দল। ঘটনা বুধবার রাত আনুমানিক 1টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ড এলাকায়। বাড়ির গৃহকর্তা আব্দুল রহিম জানান, তিনি পেশায় একজন লরি চালক, তাই গাড়ি নিয়ে তাকে আসামে যেতে হয়েছিল কাজের সূত্রে। কিন্তু এরই মধ্যে বুধবার রাতে ৫ থেকে ৬ জনের এক ডাকাত দল ঘরের পেছনে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। তখন ওই ঘরে ঘুমিয়েছিলেন তার স্ত্রী সহ ২ সন্তান। ডাকাত দলের মধ্যে একজন ঘরে প্রবেশ করে এবং বাকিরা বাইরে ছিল। সে সময় ঘরে প্রবেশ করা কুখ্যাত ডাকাত স্ত্রীর গলায় ধারালো দা ধরে আলমিরার চাবি দিতে বলে এবং পরনের সমস্ত গয়না শরীর থেকে খুলে নিয়ে যায়। কিন্তু আতঙ্কিত গৃহবধূ প্রথমে তিনি ডাকাত দলের সাথে ধস্তাধস্তি করলে অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। পরে প্রাণে বাঁচাতে গিয়ে সবকিছু দিতে বাধ্য হয় গৃহবধূ। পরে ডাকাত দলটি পালিয়ে যাওয়ার পর তিনি বাড়ির অন্যান্যদেরকে ডেকে বিস্তারিত জানান।
খবর দেন স্বামীকেও। ততক্ষণে গা ঢাকা দেয় ডাকাত দল। পরে খবর দেওয়া হয় চোরাইবাড়ি থানায়। পুলিশ এসে ঘটনা তদন্ত শুরু করে। লিখিতভাবে পুলিশকে অভিযোগ জানানো হয়। গতকালকে আমি আছিলাম বাইরে, আসামে আছিলাম গাড়ি নিয়ে। আমি একজন ড্রাইভার, গাড়ি চালক। তো আমি বাইরে আছিলাম, রাত্রে অনুমানিক 2টা, 2:30টার সময় আমার কাছে ফোন গেছে যে আমার বাড়িতে এরকম একটা ডাকাত পাই ঢুকছে। ঢুকিয়া আমার ওয়াইফের কাছ থেকে জিনিসপত্র, সোনা, এরপরে খানের এগুলা সব জিনিসপত্র এগুলো নিয়ে গেছে, মোবাইল সহ নিয়ে গেছে, মারধর করছে, তারপরে টুটা ফাটা করছে গার মধ্যে। আর বাড়িতে আর কেউ আসলেন? বাড়িতে আসিল আমার তো বাবা আসিল, তো অন্য রুমে আসিল, আমার তো রুম অন্য রুমে। এখানে বাচ্চা আসিল 3টা, আর আমার ওয়াইফ আসিল, আর কেউ আসিল না। অস্ত্র ধরছে, দা ধরছে গলার মধ্যে, মুখের মধ্যে, দরিয়া কইছে, কথা কইতো না, সবগুলা দিয়া দিত। টাকা পয়সা কই আছে, রাখা আছে, সবগুলা দিয়া দিত। জিনিসপত্র সবগুলা দিয়া দিত। সোনা গয়না কই আছে, সব দেখাইয়া দিত, সব জিনিসগুলা দিয়া দিত। তারপরে দিয়া দিছে প্রাণের বয়ে? প্রাণের বয়ে সব কিছু দিয়া দিছে। আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? প্রায় অনুমানিক 2.5 লক্ষ টাকা। গৃহবধূ রেহানা বেগম জানান, প্রতিদিনের ন্যায় খাওয়া দাওয়া শেষে সন্তানদের নিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক 1টা নাগাদ ঘরের পেছনের দরজা ভেঙে মুখে কালো কাপড় বাঁধা ডাকাতের দল ঘরে প্রবেশ করে। তারপর তার শরীরে আঘাত করতে থাকে। নিজের এবং সন্তানদের প্রাণ রক্ষা করতে গিয়ে তার সমস্ত অলংকার, নগদ অর্থ, মোবাইল ফোন সহ অন্যান্য কিছু সামগ্রী দিয়ে দিতে হয় ডাকাতদের দলকে এবং গৃহবধূকে বলে যদি চিৎকার করে তাহলে তাদের মেরে ফেলবে। গৃহবধূ এই ঘটনার সাথে জড়িত সকলের গ্রেপ্তারের দাবি করেছে। আমার নাম রাহেলা বেগম। তারা হামাইছে নাকি আমি বুঝতে পারছি না। আমার মারটা বিভিন্ন জায়গা করছেন, আমি বুঝছি না। টাকা পয়সা শোনা গেনা দাগ আলা লইছেন মুখের আগে, টাকা পয়সা কইছেন দেওয়ার লাগি, সব কিছু দেওয়া হয়েছে। খানার রিং নিছেন, সোনার চেন নিছেন, তারা দেওয়া হয়ে গেছে। তারপরে আমার কাছে দরজাটা আমি লাগাই, তারা কাছে তারা লাগাইয়া যাইব লাগাইতে এটি হলে একটা এসে ঘর 6-7টা বাইরে আসলো। আপনাদের দাও দিয়ে কি? দাদি বিভিন্ন জায়গায় টুকাইছে, মানে দেখার মতো রূপ নাই। কেমন সোনা গয়না নিছে? সোনা 2.5 ভরি নিছে। কোন ঘরে কয়জন ঢুকছে? ঘরে একজন ঢুকছে, বাইরে আসলা 6জন। তারাই কইতেছে এটা? তার হইতেছে। লোকটা দেখতে কিরকম? মুখটা সামনে আসে না, খারাপ কাপড় দিয়ে মুখটা দেখা যায়। তবে কিছুদিন বাদে এই ধরনের ডাকাতির ঘটনা রাজ্যে আবারও মাথাচাড়া দিয়ে ওঠায় চিন্তার কারণ হয়ে উঠেছে। আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা। প্রশ্ন ওঠে পুলিশের ভূমিকা নিয়ে, কারণ নাকা চেকিং সহ পুলিশের টহলদারিতে অনেক বেশি ঘাটতি থাকায় এই ধরনের ঘটনা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বলে মনে করছে স্থানীয়রা। শান্তন টিভি। কৈলাসহরের ল্যান্ড কাস্টমসের জন্য নতুন জায়গা শনাক্তকরণ করা হলো মূর্তিছড়ায়। শিল্প ও বাণিজ্য দপ্তরের যুগ্ম পরিচালক স্বপন মিত্র এবং কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকারের নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার দুপুরে ল্যান্ড কাস্টমসের জন্য একটি নতুন জায়গা চিহ্নিত করতে কৈলাসহরের মূর্তিছড়া এলাকায় সীমান্ত সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। মূর্তিছড়া এলাকায় অবস্থিত বিএসএফ ক্যাম্প সংলগ্ন স্থানে ল্যান্ড কাস্টমসের জন্য উপযুক্ত স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরিদর্শনকালে রাজ্য সরকারের আধিকারিক স্বপন মিত্র জানান, এলাকায় বেশ কিছু সরকারি জমি ছাড়াও ব্যক্তিগত মালিকানাধীন জমি রয়েছে। ল্যান্ড কাস্টমসের প্রয়োজনে সেখানকার ব্যক্তিগত মালিকানাধীন জায়গাগুলো অধিগ্রহণ করার প্রয়োজন হলে সে বিষয়ে সরকারি উচ্চ আধিকারিকদের সাথে আলোচনার মাধ্যমে উদ্যোগ নেওয়া হবে। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা মনে করেন, মূর্তিছড়ায় ভারত বাংলা সীমান্ত সংলগ্ন এলাকাটি ল্যান্ড কাস্টমসের জন্য আদর্শ স্থান। ভবিষ্যতে কৈলাসহরে ল্যান্ড কাস্টমস প্রতিষ্ঠা হলে এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য বাড়বে বলে আশা প্রকাশ করেন দপ্তরের আধিকারিক। রাজ্য সরকার এলাকাটিকে একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আগ্রহী এবং নতুন ল্যান্ড কাস্টমসে এই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে। আধিকারিকরা আশাবাদী, মূর্তিছড়ায় ল্যান্ড কাস্টম স্থাপন হলে এই এলাকার অনেকটাই চিত্র বদলে যাবে। তাই যত দ্রুত সম্ভব প্রকল্পটি শুরু করার জন্য তারা চেষ্টা করবেন। আসলে আমাদের যে মনুঘাট ল্যান্ড কাস্টম রয়েছে, তো সেটা আমাদের 2016-এ আমাদের স্যাংশন হয়েছিল এসআইড প্রজেক্ট থেকে, কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের কোনো অবজেকশন দেয়নি। তো তার জন্য আমাদের স্যাংশন হওয়া সত্ত্বেও
বা আমাদের এটা এখানে একটা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট কমপ্লেক্স মানে এলসিএসকে করার কথা ছিল, কিন্তু বাংলাদেশ পারমিশন না দেওয়াতে সেটা এখন অবধি এখন চলছে 2024 অবধি কোনো কাজ করা যায় না। তো তার জন্য আমরা এটাকে যেন রিলোকেট করতে পারি, যেখানে আমাদের কোনো 150 ইয়ার্ডের কোনো সমস্যা থাকবে না, কোনো হেবিটেট বা কারোর অবজেকশন কোনো কিছু এমন থাকবে না। তার জন্য আমরা এই মূর্তি ছড়ায় আরেকটা ল্যান্ড কাস্টমের মনুঘাট ল্যান্ড কাস্টমকে রিলোকেশন করতে পারি, তো তার জন্য আমরা জায়গা পরিদর্শনে এসেছি। দিল্লিতে গিয়ে প্রশংসিত হয়েছে রাজ্যের শিল্পীরা। ভারত সরকারের মিনিস্ট্রি অফ কালচারের পক্ষ থেকে দিল্লিতে হেরিটেজের উপর এক কর্মসূচি নেওয়া হয়। সেখানে সারা ভারতবর্ষ থেকে শিল্পীরা অংশ নেয়। প্রায় 100 জনের মতো শিল্পী ছিলেন সেখানে। এতে ত্রিপুরা ললিত কলা একাডেমির শিল্পীরাও অংশ নেয়। সেখানে 14 জন শিল্পী ছিলেন এবং তাদের শিল্পকলা দেখে ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অন্যান্যরা। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই কথাই জানান উদ্যোক্তারা। বিগত 1 জুলাই দিল্লিতে একটা প্রজেক্ট হয়েছে, যেটা মিনিস্ট্রি অফ কালচার এবং ললিত কলার যৌথ উদ্যোগে প্রোগ্রামটা হয়েছে। ওইখানে বিউটিফিকেশনের জন্য বিশেষ করে 46 হেরিটেজ ডে উপলক্ষে একটা প্রোগ্রাম হয়েছে। ওইটাতে দিল্লিতে কিছু বিউটিফিকেশনের জন্য ভারত সরকার আমাদেরকে ডেকেছিল। ভারতবর্ষ থেকে অনেক স্টেটেরই প্রায় 100 জন আর্টিস্ট ওইখানে বিউটিফিকেশনের কাজ করেছে। তার মধ্যে ত্রিপুরা থেকে আমরা 14 জন গিয়েছিলাম। তো ওইখানে গিয়ে আমরা হেরিটেজের উপর ডিজাইনগুলি করেছি এবং লাস্ট মন কি বাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এই কাজের জন্য অনেক প্রশংসা করেছে। আমাদের ভিডিও ক্লিপিংয়ে আছে, আপনারাও দেখেছেন। এই জন্যই আমাদের আজকের এই প্রেস মিট। বাধারঘাট ত্রিপুরা স্পোর্টস স্কুলের 25তম প্রতিষ্ঠা বার্ষিকী ও রৌপ্য জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহস্পতিবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়ক মীনা রানী সরকার সহ আরও অন্যান্যরা। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র বলেন, 2000 সালের 1 আগস্ট শুরু হয়েছিল ত্রিপুরা স্পোর্টস স্কুল। এর উদ্দেশ্য হল ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি যাতে খেলাধুলার ক্ষেত্রে মনোযোগী হয়, যার ফলে দেখা যাচ্ছে এই স্কুলের ছাত্রছাত্রীরা দিন দিন পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রেও এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর পড়াশোনার পাশাপাশি ছেলে মেয়েদের খেলাধুলার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়েছে। বিশেষ করে দেখা যাচ্ছে বিগত দিনে গ্রাম অঞ্চলে ছেলেমেয়েরা খেলাধুলার ক্ষেত্রে আর্থিক দুর্বলতার কারণে উঠে আসতে পারত না। বর্তমানে সরকার সেদিকে যাতে ছেলে মেয়েদের কোনো সমস্যা না হয় তার জন্য চেষ্টা করছে, যার ফলে খেলাধুলার ক্ষেত্রে রাজ্যের ছেলেমেয়েরা দেশের বিভিন্ন রাজ্যে গিয়ে সুনাম অর্জন করছে। আগামী দিনে আন্তর্জাতিক স্তরে ও জাতীয় স্তরে ত্রিপুরার ছেলেমেয়েরা আরও বেশি সুনাম অর্জন করবে বলে আশা ব্যক্ত করেন মেয়র। ত্রিপুরা স্পোর্টস স্কুলের 25তম প্রতিষ্ঠা বার্ষিকী আজকে 2000 সনে 1 আগস্ট আজকে শুরু করা হয়েছিল যাত্রা। বিভিন্ন চিন্তা ভাবনা করে আমাদের রাজ্যে আমাদের দেশে অনেক বিদ্যালয় আছে, কিন্তু পুঁথিগত বিদ্যালয়ের পাশাপাশি তাদেরকে খেলার মানুষ তৈরি করা, ক্রীড়াবিদ তৈরি করা, যাতে এই একটা স্পোর্টস স্কুল তৈরি করা সেই চিন্তা ভাবনাকে সামনে রেখে অনেকটা এগিয়েছে। আমি বলব যে আজকে এই বিদ্যালয় থেকে প্রচুর ছাত্রছাত্রী যারা পড়াশোনার পাশাপাশি ক্রীড়ার সঙ্গে 6টা ডিসিপ্লিনকে সামনে রেখে এখানে পড়া হয়। আমাদের জাতীয় স্তরে, রাজ্য স্তরে নয়, জাতীয় স্তরে, আন্তর্জাতিক স্তরে কিন্তু অনেক খেলোয়াড়রা এখানে এই স্টুডেন্টরা তারা পারফর্ম করেছে সাফল্যের সঙ্গে। এটা আমাদের রাজ্যের জন্য একটা গর্ব। আমাদের তখন যে চিন্তাভাবনা এই স্কুলটা তৈরি হয়েছিল আজকে অনেকটা এগিয়ে গেছে। আমাদের 2000 সরকার আসার পর বিজেপির নেতৃত্বে তারা দেশে প্রধানমন্ত্রী অন্যান্য বিষয়ের থেকে বেশি ক্রীড়ার উপর জোর দিয়েছে এবং দেখা গেছে খোয়াই বারোবিল শান্তনু দাসের পুকুরে বিষ ঢেলে মাছ ধ্বংস করল দুর্বৃত্তরা। জানা যায় বুধবার রাতে দুষ্কৃতিকারীরা তার পুকুরে বিষ ঢেলে সব মাছ মেরে ফেলে। শান্তনু দাস এই ঘটনা সুষ্ঠু তদন্তের দাবি করেন। মাছ মেরে ফেলেছে, মারার পরে গেছি আমরা রাত্রে 4টা থেকে আমরা রাত্রে 8টা অব্দি আসলাম পুকুরের পরে কয়েক প্রশাসন থানার খবর করেছি, থানা স্টাফ গেছে গিয়ে বিচারও করে আসে। বান্ধের আশেপাশে বাড়িতে আপনার কোনো শত্রু নাই। আপনি যে পুকুরে যে চাষ করতেছেন আজকে কতদিন হয়েছে? 4 মাস হয়েছে।
লিস্টটা 4 মাস হয়েছে পুকুরটা লিস্ট রাখছে কিছু আছে একজনের একটু সন্দেহ করি আমরা যে সব পুকুরে কাজ করতাম বেশি তারা অবজেকশন করছে তারা জায়গা ভেঙে দেওয়া তারা রাস্তা মন্দিরের জায়গায় মাটি বলাইছে পুকুরের মালিকের বান্ধব কারণ নিতে ফেলাইছে করে এরা অবজেকশন দিচ্ছে দেওয়ার পরে আমরা কিছু কারণে একটু সন্দেহ করি আর ক্ষতিগ্রস্ত হয়েছে 80-85 হাজার টাকার মতো করছে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।